আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের বায়োলজি ক্লাসে। আচ্ছা পোলাপান, তাহলে দেখো, আজকে আমরা যেটা পড়তেছি সেটা হলো হচ্ছে আমাদের এই অধ্যায় 2 এর আমাদের 2 নাম্বার লেকচার, জীবকোষ ও টিস্যুর 2 নাম্বার লেকচার। এবং লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যেহেতু এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের একটু প্রবলেম থাকে, তা আমরা একটু ভেঙে ভেঙে, একটু বেশি ভেঙে ভেঙে এই চ্যাপ্টারটা আর কি দেখবো, তোমাদের যাতে হইতেছে এই চ্যাপ্টার রিলেটেড কনফিউশন গুলো যেন ভালো করে হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। তাহলে দেখো পোলাপান, লাস্ট ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটার শুরু থেকে কতটুকু পড়ছিলাম? আমরা পড়ছিলাম কিন্তু মোটামুটি প্লাস্টিড পর্যন্ত পড়া ছিল। তাহলে দেখো, আমরা কিন্তু বড় বড় 2টা কোষীয় অঙ্গাণু পড়ে ফেলছি, সাইটোপ্লাজমি অঙ্গাণু পড়ে ফেলছি, কোনগুলো? মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড। এবং মাথায় রাখবা, পরীক্ষাতে কিন্তু সৃজনশীল মেইনলি মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড থেকেই হবে। ওকে, সৃজনশীলের গ ঘ দেখবা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থেকে, মানে হচ্ছে এই কোষীয় অঙ্গাণু যেগুলো আছে এখান থেকে দেখবা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আরেকটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে নিউক্লিয়াস, আজকের টপিকের মধ্যে আছে। আর অন্যান্য কিছু আমাদের অঙ্গাণু যেগুলো আছে, ছোটখাটো অঙ্গাণু, যেমন কি গলজি বস্তু আছে, তারপর ধর হচ্ছে আমাদের রাইবোজোম আছে, তারপর ধর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই সকল হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো থেকেও কোয়েশ্চেন হয়, কিন্তু এগুলো থেকে হওয়ার পসিবিলিটি কম। এগুলো থেকে মেনলি এমসিকিউ হয়। ওকে, আচ্ছা, তো আজকে হইতেছে আমরা বাকি পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়ে ফেল, আমরা আমাদের মেইন পড়াশোনাতে চলে আসি। এখন পোলাপান, প্রবলেম হইতেছে কি জানো? তোমরা দেখা যায় গলজি বস্তু বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, তারপরে আর কি আছে, লাইসোজোম বলো, সেন্ট্রিওল বলো, এই যে বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণু আছে না, এদের কাজগুলা দেখা যায় তোমাদের পড়তে একটু কষ্ট হয়, তোমরা বুঝো না, তোমরা একটু মুখস্থ করতে যাও। তো আসলে তোমাদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমি যখন 9-10 ছিলাম তখন আমি ওইগুলো না বুঝে মুখস্থ করতে যাইতাম, বুঝতাম না, খুবই কষ্ট হইতো, আমিও হইতেছে এই চ্যাপ্টারটারে 2 চোখে দেখতে পারতাম না। আচ্ছা, এখন কথা হইতেছে এটা না বোঝার কারণ হইলো, তুমি মনে করো তুমি যখন গলজি বস্তুর কাজ পড়তেছো, তোমার কাছে মনে হয় যে গলগি বডি বা গলজি বস্তুর এটা বোধহয় এটার কাজ শুধু এটাই এইভাবেই কাজ করতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে আলাদাভাবে কাজ করতেছে, কিন্তু মাথায় রাখবো পোলাপান, যে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে না, তোমার পুরো কোষের কাজকর্ম কিন্তু সবাই মিলেমিশে করে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের সাথে গলগি বস্তুর কাজের সম্পর্ক আছে, এদের কাজের সাথে রাইবোজোমের কাজের সম্পর্ক আছে, এদের কাজের সাথে লাইসোজোমের কাজের সম্পর্ক আছে, সবাই মিলে মিশে কিন্তু তোমার কোষের কার্যক্রমটা চালাচ্ছে। যে তোমার এটা মাথায় রাখা লাগবে যে তুমি যদি এরকম আলাদা আলাদা করে মুখস্থ করতে যাও, আলাদা আলাদা করে যদি পড়তে যাও, তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে, তুমি এগুলো পড়ে শেষ করতে পারবে না, কনফিউশনে থাকবে। যে তোমার মাথায় রাখা লাগবে এইগুলো যখন হচ্ছে তুমি পড়বা, আলাদা আলাদা করে পড়া যাবে, মানে কিভাবে পড়া লাগবে বলো তো? আমাদের হচ্ছে কমিউনিকেট করে পড়া লাগবে, একসাথে করে পড়া লাগবে। তা আজকে হইতেছে আমরা এখানে যে কাজটা করবো, ফার্স্টে হইতেছে এই জিনিসগুলো একটু এরকম ভাবে ভালো করে হচ্ছে বুঝে নিব, যে এই যে কোষীয় অঙ্গাণু যেগুলো এখানে আছে এদের মধ্যে হচ্ছে সম্পর্ক কি, একটা একটার মধ্যে কি আছে বলো তো, রিলেশনটা কি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এটা বোঝার জন্য তোমার ফার্স্টে আমরা চলে যাওয়া লাগবে কোষের একদম ভেতরে, সেটা হলো নিউক্লিয়াসে চলে যাওয়া লাগবে। তাহলে ধরো এটা হলো আমাদের একটা কোষের একটা নিউক্লিয়াস। ওকে, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ভাইয়া বলো তো? নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে না, ক্রোমোজোমের ভিতরে বা ক্রোমাটিনের মধ্যে তো ডিএনএ থাকে। তাহলে ধরে নিলাম যে ধরো এটা হইলো কি আমার একটা হইতেছে ওই ডিএনএ এর একটা পার্ট। এখন এই ডিএনএ এর মধ্যে আমরা জানি না ভাই, ডিএনএ এর মধ্যে তোমার বিভিন্ন বৈশিষ্ট্য লেখা থাকে, যে ধরো এখানে হয়তো লেখা আছে যে তোমার চোখের রং কেমন হবে, ঠিক আছে, এইখানে হয়তো লেখা আছে কি বলতো ভাইয়া, তোমার চুলের রং কেমন হবে। তোমার ডিএনএ এরকম ছোট ছোট একটা টুকরা, যেখানে তোমার এক একটা বৈশিষ্ট্য লেখা থাকে, তাদেরকে বলে থাকে আমি জিন। যেমন এই যে তোমার এখানে চোখের রং কেমন হবে, এটা হলো কি বলতো, চোখের একটা জিন। তোমার যে চুলের রং কেমন হবে, এটা কি বলতো, এটা হইতেছে আমার চুলের একটা জিন। তাহলে চোখের একটা জিন গেল, চুলের একটা জিন, তাহলে জিন বুঝতে পারছি। এখন কথা হলো, এই যে ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লেখা থাকে, সেই বৈশিষ্ট্যগুলা প্রকাশ করবে কিভাবে? সেই বৈশিষ্ট্যগুলা প্রকাশ করবে কিভাবে? সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তোমার আহ আহ, কিভাবে কাজে লাগাবে, এই হয়ে যাচ্ছে কথা। এখন তোমার মাথায় রাখা লাগে পোলাপান, একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার মাথায় রাখা লাগবে যে আমাদের দেহ কি দিয়ে তৈরি বলো তো দেখি। আমাদের দেহের মধ্যে মেইনলি আমরা পাবো হচ্ছে পানি। ঠিক আছে, আমাদের দেহের বেশিরভাগ অংশ জুড়ে হচ্ছে পানি থাকে, কোষের বেশিরভাগ অংশ জুড়েই পানি। এরপরে বলো তো, পানির পর আমাদের দেহে সবচেয়ে বেশি থাকে কোনটা জানো কি? আমাদের দেহে সবচেয়ে বেশি থাকে এরপর হচ্ছে প্রোটিন থাকে। তোমার আর আমার দেহে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে পানির পরে, সেটা হলো প্রোটিন। তুমি দেখো, তুমি সেই বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো যে প্রোটিন জাতীয় খাবারের কাজ কি। প্রোটিন জাতীয় খাবারের কাজ হলো যে সে তোমার হচ্ছে দেহ গঠন করে। ওকে, সে কি করে? দেহ গঠন করে। এখন পোলাপান দেখো, তোমার কি বলতো, যে দেহ গঠনের মাধ্যমে বিভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ পায় না? যেমন কারো চোখের রং একরকম, কারো চুলের রং একরকম, ঠিক আছে, কারো গায়ের রং একরকম, যে ধরো হচ্ছে সে খাটো নাকি লম্বা, এগুলো কি দেহের গঠনের উপর ভিত্তি করতেছে না? এখন এই যে দেহ গঠনের বৈশিষ্ট্যগুলো কই লেখা আছে? আছে কিন্তু এই যে তোমার এই জিনের মধ্যে লেখা আছে। ঠিক আছে, তাহলে জিনগুলো যদি কোনোভাবে তোমার দেহ গঠনের জন্য যে প্রোটিন গুলো দরকার, যে প্রোটিন গুলো এখানে হচ্ছে লেখা আছে যে চোখের রং এরকম হবে, তাহলে চোখের রং এরকম করার জন্য আমাদের কিছু প্রোটিন বানানো লাগবে, ওইগুলো যদি সে বানাতে পারে, তাহলে দেখো তোমার দেহ গঠনটা সে করতে পারতেছে। আবার দেখো, তোমার দেহের বিভিন্ন যে রকমের যে কাজকর্ম,
বিভিন্ন রকমের কাজকর্ম, ঠিক আছে? বলো তো তোমার দেহের সমস্ত কাজকর্ম কিভাবে চলছে, বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে তোমার আমার দেহ চলতেছে কিভাবে, কোষের মধ্যে প্রতিনিয়ত শত শত হাজার হাজার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, ঠিক আছে? এই যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে বলতো? এনজাইম নিয়ন্ত্রণ করে। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? এনজাইম। যারা এখনো এনজাইমকে চিনো না তাদেরকে এটা এনজাইমটাকে চিনা যায়। ধরো এখানে ছিল এ, এ সাথে হচ্ছে বি যুক্ত করে তুমি বানাইতেছো সি। তাহলে দেখো তো এখানে ধরো যদি ডি থাকে, ডি কে তোমরা কি বলো? প্রভাবক বলো না? এটা কিন্তু তোমরা প্রভাবক বলে থাকো কেমিস্ট্রিতে। তো আমাদের এই বিক্রিয়াটা যদি তোমার দেহের ভেতরে হয়, কোনো একটা কোষের ভেতরে হয়, তোমার দেহের ভেতরে হলে, ধরো দেহের ভেতরে এ আর বি মিলে সি হইতেছে এবং এখানে ডি প্রভাবক হিসেবে কাজ করতেছে, ওই ডি কেই আমরা বলবো হচ্ছে এনজাইম। ওই ডিটাই হইতেছে এনজাইম। এনজাইম হলো কি? জৈব প্রভাবক। এবং এই এনজাইম গুলা কি জানো? এনজাইম গুলো নিজেও হইতেছে কি বলতো? হচ্ছে প্রোটিন। এনজাইম গুলো নিজেও হইতেছে প্রোটিন। তাহলে পোলাপান দেখো, প্রোটিন তোমার দেহ গঠন করতেছে, আবার প্রোটিনের যে প্রোটিন গুলো তোমার দেহের কাজকর্ম নিয়ন্ত্রণ করছে তাহলে এনজাইম। তাহলে দেখো প্রোটিন তোমার দেহ গঠন করে, প্রোটিন তোমার দেহের কাজকর্ম নিয়ন্ত্রণ করে। এবং তোমার কোন প্রোটিন কিরকম হবে এই কথাগুলো কোথায় লিখে আছে বলতো? ডিএনএ এর মধ্যে লিখে আছে। তো ডিএনএ যদি তার এই বৈশিষ্ট্যগুলা প্রকাশ করতে পারে, তাহলে দেখো কিভাবে প্রকাশ করবে? ডিএনএ যদি কোনোভাবে তার মধ্যে যে প্রোটিন গুলার কথা লেখা আছে, ওই প্রোটিন গুলার যদি হয়ে যে বানাই দিতে পারে, তাইলে কি হবে বলতো? বৈশিষ্ট্য প্রকাশ হবে না? তাইলে কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ হবে। এখন পোলাপান তোমাদের মাথায় রাখা লাগবে, এই যে ডিএনএ, ডিএনএ কি করে বলতো ভাইয়া? আমাদের ডিএনএর মধ্যে যে জিনিসপত্রগুলো লেখা আছে, বৈশিষ্ট্যগুলো লেখা আছে, এগুলো থেকে তার প্রোটিন বানানো লাগবে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। প্রোটিন বানাই কোন কোষীয় অঙ্গনে বলতো ভাই? প্রোটিন বানাই কোন কোষীয় অঙ্গনে? এই যেরকম গোল গোল কিছু কোষীয় অঙ্গন থাকে, নাম কি বলতো ভাইয়া? তাদের নাম হইতেছে রাইবোজোম। নাম হলো কি ভাই বলতো? তার নাম হয়ে গেছে হচ্ছে রাইবোজোম। এখন ডিএনএ এর এখানে হয়তো লেখা আছে যে কালো চুল আমার বানানো লাগবে, যে আমার জন্য কালো চুলের প্রোটিন বানায় দাও। ওকে, তারপর ধরো লেখা আছে কি, ডিএনএ এখানে হয়তো লেখা আছে যে আমার কি কি বানায় দাও, আমাকে হইতেছে বাদামি। বাংলাদেশের মানুষের দেখবে হইতেছে চোখের রং গুলা কি হয়, হয় কালো হয়, নাহলে বাদামি হয়, ঠিক আছে? অনেকে দেখা যায় একটু একটু বেশি লালচে বাদামি হয়, এরকম আর কি। তো এইখানে হয়তো লেখা আছে যে আমার চোখের রং কি করে দাও, চোখের রং হইতেছে আমার কালো বা লাল বা লালচে বাদামি বানায় দাও। তাহলে এখন ডিএনএ কি করা লাগে বলতো? চোখের জন্য ওই কালো লালচে এরকম প্রোটিন বানানো লাগবে, চুলের জন্য কালো প্রোটিন বানায় দেওয়া লাগবে, তাই না? তাহলে তখন ডিএনএ যেন কি করে? এখন ডিএনএ এর মধ্যে তো লেখা আছে কি প্রোটিন বানানো লাগবে, রাইবোজোম কিন্তু জানে না কি প্রোটিন বানানো লাগবে। রাইবোজোম প্রোটিন বানায়, এটা ঠিক আছে, কিন্তু রাইবোজোমকে বলে দেওয়া লাগে, রাইবোজোম তুমি এই প্রোটিন এইভাবে বানাও, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে রাইবোজোমকে বলে দেওয়া লাগে প্রোটিনটা এইভাবে বানাও, এবং হচ্ছে কোন প্রোটিন বানাবো ওইটাও বলে দেওয়া লাগে, কেমনে বানাবো ওইটাও বলে দেওয়া লাগে। এখন কোন প্রোটিন বানাবা, কিভাবে বানাবা, কই থেকে লেখা আছে? লেখা আছে তো তোমার এই ডিএনএ এর মধ্যে। তখন ডিএনএ যেন কি করে? ডিএনএ রাইবোজোমের উদ্দেশ্যে কোনো একটা চিঠি লিখে যে বরাবর রাইবোজোম, প্রতিবেশী রাইবোজোম কেমন আছো, ঠিক আছে? ঠিক আছে, তারপরে হচ্ছে জানায় যে জনাব বিনীত নিবেদন এই যে আমাকে অমুক প্রোটিন এইভাবে বানিয়ে আমাকে হচ্ছে বাধিত করবেন, ইতি হইতেছে কি আপনার হইতেছে ডিএনএ, এরকম কিছু। তো এই যে সে যে সে চিঠি লিখলো, এই চিঠিটা কি জানো? এই চিঠিটা হইতেছে, তারপরে সে হইতেছে চিঠিটা কি, চিঠিটা হলো এক ধরনের আরএনএ। ওকে, এটা জানার দরকার নেই, এগুলো বাদ দাও, তোমরা জাস্ট জানো এটা চিঠি লিখে। তো এই চিঠিটা কি করে? সুন্দর করে এই তোমার এই নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে আসে। নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় যায়? সাঁতার কাটে, ঠিক আছে? সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে দেখো এটা কোথায় চলে আসে? রাইবোজোমে চলে আসে। রাইবোজোম তারপর কি করে? চিঠিটা পড়ে, চিঠিটা পড়ে দেখে যে কি লিখছে, লিখছে কি আমার এই প্রোটিন বানিয়ে দাও, ওই প্রোটিন বানিয়ে দাও। রাইবোজোম তখন কি করে বলো তো ভাইয়া? রাইবোজোম তখন হচ্ছে দেহের বিভিন্ন জায়গা থেকে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। এই অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয় না? আমরা কিন্তু এই অ্যামিনো অ্যাসিড গুলো কোথায় আছে, জিনিসগুলো কোথায় ঘটতেছে বলতো ভাই? এই জিনিসগুলো কোথায় ঘটতেছে? এই জিনিসগুলো কিন্তু ঘটতেছে এই যে তোমার এই কোষের মধ্যে, যেটা হচ্ছে কোষ, ঠিক আছে? তো এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে অ্যামিনো অ্যাসিড দ্রবীভূত হয়ে বিভিন্ন থেকে ছড়ায় ছিটে থাকে। রাইবোজোম কি করে? অ্যামিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে কি করে বলতো? জোড়া দেয়। জোড়া দিয়ে কি করে বলতো? প্রোটিন বানায়। মাথায় রাখবা, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে, ঠিক আছে, দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে রাসায়নিক বন্ধন হয় ওটাকে বলা হয় পেপটাইড বন্ড। ওটাকে বলা হয় পেপটাইড বন্ড বা পেপটাইড বন্ধন। তাইলে এই যে দেখো একটা অ্যামিনো অ্যাসিড একটা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন তৈরি করতেছে, ঠিক আছে? এরকম ভাবে অনেক লম্বা হইতেছে কি বলতো? যে সেরকম পেপটাইড বন্ধন হয়। এবং দেখো তো এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে লম্বা যে চেইন গুলা হয়, লম্বা চেইন গুলাকে বলা হয় পলিপেপটাইড। লম্বা চেইন গুলাকে আমরা কি বলে থাকি বলতো? অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে, তাই এদেরকে আমরা বলে থাকি পলিপেপটাইড। এবং এই পলিপেপটাইড মিলেই যেন কি তৈরি হয়? এই পলিপেপটাইড দিয়েই তৈরি হয় প্রোটিন, পলিপেপটাইড দিয়ে তৈরি হয় প্রোটিন। তোমরা দেখবা সুন্দর করে তোমাদের বইয়ে রাইবোজোমের কাজ কি লেখা আছে? রাইবোজোমের কাজের মধ্যে লেখা আছে যে আমাদের পলিপেপটাইড চেইন সংযোজন লেখা আছে না? তারপর দেখবা রাইবোজোমের কাজের মধ্যে কি লেখা আছে? অ্যামিনো অ্যাসিড, সরি অ্যামিনো অ্যাসিড না, প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা। তাহলে বুঝতে পারছি আশা করি রাইবোজোমের কাজ নিয়ে তোমাদের হচ্ছে যে কনফিউশন ছিল ওইটা হইতেছে মোটামুটি সব হচ্ছে ক্লিয়ার। রাইবোজোমের কাজ নিয়ে যা কনফিউশন ছিল ওইটা হচ্ছে তোমাদের মোটামুটি সব হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন চলে আসি, বললাম তোমাদের মাথায় রাখা লাগবে এখান থেকে আরেকটা ব্যাপার, সেটা হলো এই যে আমাদের এখানে আমরা দেখতেছি
খেয়াল করে দেখো, এখানে আমরা এটা কি দেখতে পাইলাম, দেখতে পাইতেছি হচ্ছে এই যে আমাদের নিউক্লিয়াসটা, ঠিক আছে, এইগুলা ধরো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে তোমরা যদি তোমাদের বইয়ের কোষের যে ছবিটা দেয়া আছে, ওই ছবিটা নিয়ে যদি একটু তোমরা ঘাটাঘাটি করো, তাইলে তোমরা এসে দেখতে পাবা যে নিউক্লিয়ার মেমব্রেনের সাইড থেকে সুন্দর করে এরকম কিছু কি থাকে বলো তো, এরকম কিছু জিনিস বের হয়ে আছে পর্দার মতো, ঠিক আছে, এরকম পাতলা কিছু জিনিস বের হয়ে আছে। আচ্ছা, এখান থেকে তারপর এইদিকে দেই, এখান থেকে এইদিকে আমরা দিয়ে দেই। এই যে জিনিসটা থাকলো না, এটাকে যেন আমরা কি বলে থাকি, এটাকে বলে থাকি কি জানো, বলে থাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, তাহলে এটার আমরা কি বলছি ভাই বলতো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন তোমার মাথায় রাখা লাগবে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়। এন্ডোপ্লাজমিক, এখানে আমি লিখে দিই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় রকমের হবে, দুই রকমের হয়। একটা হইলো কি বলতো মসৃণ, আরেকটা হইলো অমসৃণ। একটা হলো মসৃণ আর একটা হলো কিভাবে বলতো অমসৃণ। আচ্ছা, মসৃণ অমসৃণ কেন বলতেছি, কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যাদের গায়ে যেন কি লেগে থাকে, যাদের এরকম হচ্ছে গোল গোল করে রাইবোজোম লেগে থাকে। তাহলে যাদের গায়ে, যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম রাইবোজোম লেগে থাকে, তাদেরকে আমরা কি বলতেছি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলতো যদি এরকম একটা হচ্ছে সার্ফেস এরকম গোটা 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 হয়ে থাকতো, এটা কি অমসৃণ লাগতো না, স্মুথ হইতো না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলছি বলতো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি। তাহলে দেখো আমাদের এই পার্টটা হলো কি আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এখন পোলাপান তোমরা আমাকে বলো, এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা বুঝলাম, এখন তোমরা আমাকে বলো, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে, রাইবোজোম আছে। তাহলে রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, রাইবোজোমের কাজ কি, প্রোটিন তৈরি করা। তাহলে এখন তুমি আমাকে বলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার রাইবোজোম আছে, তাহলে ওইটার কাজও কি হবে, ওইটার কাজও কিন্তু হবে ভাইয়া প্রোটিন তৈরি করা। ওইটার কাজও কি হবে বলতো, প্রোটিন তৈরি করা। তাহলে তোমার এখান থেকে মাথায় রাখা লাগবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি ভাই বলতো, প্রোটিন তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখো এখান থেকে এটা যদি হচ্ছে আমাদের এরকম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো প্রোটিন তৈরি করা। এখন তুমি দেখো তো পোলাপান, এখানে সুন্দর করে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এই যে এখানে আমাদের এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তোমরা দেখছো না যে পরীক্ষা পরীক্ষা পেপারের মধ্যে বিভিন্ন সময়ে বা বিভিন্ন জায়গায় কুইজের মধ্যে এরকম তোমাদেরকে কিছু হচ্ছে গেমের মতো দেয়, যে এখানে কি আছে, এখানে হইতেছে একটা ইয়া দিয়ে দেয়, এই মাথাতে দিয়ে দেখি যে এই মাথায় একটা গাজর আছে, ঠিক আছে, এখানে কি আছে, একটা গাজর আছে, তারপর এই মাথায় কি এঁকে দেয় বলতো, একটা হইতেছে খরগোশ এঁকে দেয়, ঠিক আছে, ধরে নেই এটা খরগোশ, ঠিক আছে, এখানে একটা খরগোশ এঁকে দেয়, ধরে নেই এটা খরগোশ। আচ্ছা, তারপর কি দেখো না, এরকম হইতেছে এরকম হইতেছে অনেক রাস্তা টাস্তা থাকে, তারপর বলে কি বলতো, যে এই গোলক ধাঁধা পেরিয়ে খরগোশটা কি গাজর খেতে পারবে, আপনি এসে গাজর বন্ধ নিয়ে যান, তখন তোমার এগুলো করা লাগে না, সুন্দর করে যে এখান থেকে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এরকম ঘুরে ফিরে তোমরা গাজর বন্ধ নিয়ে আসো না, এরকম কিন্তু দেখবে কিন্তু কিছু গেম থাকে। তাহলে এখন পোলাপান তোমরা কি খেয়াল করতেছো এখান থেকে, দাঁড়াও তোমাদের কাছে খেয়াল করাইতেছি, এখানে তোমরা কি খেয়াল করছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যে এখানে আছে, খেয়াল করে দেখতেছো যে ওর ক্ষেত্রে এরকম হচ্ছে বলতো এরকম একটা রাস্তার মতো হয়ে গেল না, রাস্তার মতো। তাহলে মাথায় রাখবা ভাইয়া যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে বিভিন্ন রকমের বস্তু যেগুলো তৈরি করে, যে এর বিভিন্ন রকমের বস্তু যেগুলো তৈরি করে, কি তৈরি করতেছে, যে তোমার প্রোটিন তৈরি করলো। আবার আমরা কি বলছি যে এনজাইম আছে তোমাদের বইয়ে, ও ভালো কথা, তোমাদের বই কিন্তু এনজাইম বলে নাই, সুন্দর আরেকটা শব্দ আছে, উৎসেচক। যা এনজাইম তাই উৎসেচক। তাহলে দেখবা বিভিন্ন উৎসেচক তৈরি করতে পারবে, তাহলে ওইগুলা ধরো তার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া লাগবে। তাহলে ওই যে সে যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তাহলে বলো তো এই সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে সাঁতার না কেটে ওটা ইজিলি এরকম করতে পারে না, বলতো যে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এইভাবে কিন্তু ঘুরে ফিরে সে কি করতে পারে বলতো, এগুলো চলে যেতে পারে। ওকে, তাহলে দেখো এটা কিন্তু ওর জন্য কিন্তু হচ্ছে বলতো ইজি। তাহলে বলতো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা কাজ কি হইতেছে বলতো ভাইয়া, এন্ডোপ্লাজমিকের আরেকটা কাজ হলো সে তোমার কোষে উৎপাদিত বিভিন্ন বস্তু সে হচ্ছে পরিবহন করে, পরিবহন করে। এখন এই পরিবহনটা দুই রকমের হইতে পারে, পরিবহনটা দুই রকমের হইতে পারে। একটা হলো সে কোষের এক জায়গা থেকে শুরু করে অন্য জায়গাতে নিয়ে যাবে, কি বললাম ভাই, সে কোষের সুন্দর করে কোষের এক জায়গা থেকে শুরু করে ওইটা হইতেছে অন্য জায়গায় পর্যন্ত নিয়ে যাবে। আবার দেখা যায় তোমরা যদি হচ্ছে খেয়াল করে থাকো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অনেক সময় দেখা যায় তোমার নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়, নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয় এবং ওইটা দেখা যায় এরকম ভাবে, ওইটা দেখা যায় এরকম ভাবে চলতে থাকে,
এই যে দেখো আরো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চলতে 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 একদম হচ্ছে কোষ ঝিল্লি পর্যন্ত থাকে। তাইলে এই যে হচ্ছে উৎপন্ন রাসায়নিক পদার্থ দেখা যাবে কি এদিক দিয়ে হচ্ছে বের এরকম করে পেঁচায় পুচে পেঁচায় পেঁচে যেতে যেতে দেখো এই কোষ ঝিল্লি পর্যন্ত গেলে পাশেই দেখো তো আরেকটা কোষ থাকবে, তাহলে ওই কোষ পর্যন্ত চলে যাবে না? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কিন্তু আরেকটা, সেটা হলো কি বলতো, হয় এক কোষ থেকে অন্য কোষে আমার দ্রব্যাদি পরিবহনের জন্য সে কিন্তু হচ্ছে হেল্প করে, ঠিক আছে? সে একটা কোষ থেকে অন্যান্য কোষে সে জিনিসপত্র এগুলা নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? তাহলে হচ্ছে অনেকগুলা কাজ কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পেলাম? সে প্রোটিন পরিবহন করে, ওকে। তারপরে সে কি করে বলতো? প্রোটিন তৈরি করতেছে, ওইগুলো পরিবহন করতেছে। এক যে কোষের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় করে, আবার কি এক কোষ থেকে অন্য কোষে করে, অনেক কাজকর্ম। ওকে, তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কিন্তু পড়ে গেলাম। এবং এটা আরেকটা কাজ হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা জিনিস তৈরি করতে হেল্প করে। সেটা হলো কি বলতো? মাইটোকন্ড্রিয়া। সে মাইটোকন্ড্রিয়া তৈরি করতে হেল্প করে। আরেকটা হচ্ছে কি বলতো? সে কোষ গহ্বর তৈরি করতে হেল্প করবে। সে কোষ গহ্বর তৈরি করতে হেল্প করবে, ওকে। তাহলে এই হইতেছে আর কি হচ্ছে অবস্থা। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে মোটামুটি শেষ। এখন কথা হইলো বলাপান মাথায় রাখবা যে ব্যাপারটা, সেটা হইতেছে আমরা কিন্তু এখন দেখবা যে যখন ঈদের সময় আমরা কি করি, ঈদের সময় বা ধরো আমরা যখন জামা কাপড় কিনি তখন দেখবা দোকানে যাই, দোকানে গিয়ে আমরা রেডিমেড জামা কাপড় নর্মালি কিনে থাকি। গিয়ে দেখি যে হইতেছে কোন একটা বানানো রেডিমেড শার্ট আছে, প্যান্ট আছে, ওকে, বা হচ্ছে মেয়েদের জন্য যে সকল জামা আছে এগুলো বানানো আছে যেগুলো, এগুলো হচ্ছে কিনি। কিন্তু আগে একটা টাইমে যেটা মেনলি করা হইতো, রেডিমেড জামা কাপড় কিন্তু মানুষ তেমন একটা ইউজ করতো না। মানুষ তখন কি করতে বলতো? বলতো যে সে দোকানে গিয়ে শার্টের পিস কিনতো, প্যান্টের পিস কিনতো। এখন তো ধরো কিনে দেখবো হচ্ছে আমাদের বাবারা বা আমরাও ফর্মাল শার্টের সময় প্যান্টের সময় এই কাজগুলো করি, কিন্তু ক্যাজুয়ালি তো এটা করি না। আগে হইতেছে ক্যাজুয়াল ফর্মাল সবই একই কাহিনী হইতো, বুঝছো? তো কাহিনী হলো যে তখন দেখা যাইতো যে হচ্ছে তারা হচ্ছে এরকম ভাবে আগে শার্টের পিস প্যান্ট পিস কিনতো, তারপরে ওইটা নিয়ে তোমার দর্জির কাছে যাইতো, দোকানে যাইতো। দোকানে গেলে তারা হচ্ছে মাপ দিয়েছে কেটে কুটে শার্ট বানাবে। তাহলে বলে আমার ব্যাপারটা খেয়াল করো, যখন তোমার কাছে শার্টের পিস ছিল ওইটারে কিন্তু তুমি পড়তে পারতেছিলে না, ওইটা কি করা লাগছে বলতো? তোমার দর্জির কাছে নিয়ে যাওয়া লাগছে, টেইলার্সে নিয়ে যাওয়া লাগছে। উনি কি করছে দেখো তো, উনি সুন্দর করে তোমাকে একটা হচ্ছে শার্ট বানায় দিছে। এবং তখন তুমি কি করতে পারছো বলতো? তখন কিন্তু ওই শার্টটা তুমি পড়তে পারছো, ঠিক আছে? তখন হইতেছে তুমি ওই শার্টটা হচ্ছে পড়তে পারছো। এখন কাহিনী হলো, তাইলে বলো তো এই কাপড়টাকে মডিফিকেশন করার পর তুমি ইউজ করতে পারতেছো না? ইউজ করতে পারছো। এখন ঘটনা হলো এই যে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করে, বা ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে প্রোটিনগুলো যে তৈরি করে, এগুলা কিন্তু কি হয়েছে বলতো ভাই? এগুলা কিন্তু আমাদের বডি ডিরেক্টলি ইউজ করতে পারে না। এগুলোর জন্য কি লাগে বলতো ভাই? মডিফিকেশন করা লাগে। এগুলোর জন্য কি করা লাগে? মডিফিকেশন করা লাগে। এই মডিফিকেশনটা কে করে বলতো? এই মডিফিকেশনটা করে এই যে এরকম একটা হইতেছে কোষীয় অঙ্গাণু থাকে আমাদের বডিতে। তোমরা ধরতেই পারতেছো বলতো এই কোষীয় অঙ্গাণুটার নাম কি? এই কোষীয় অঙ্গাণুর নাম হইতেছে গলজি বস্তু। তাহলে গলজি বস্তুর কাজ হইতেছে কি বলতো? সেই যেরকম বিভিন্ন রকমের মডিফিকেশন করবে, ওকে। সেরকম বিভিন্ন রকমের মডিফিকেশন করবে। এখন এই যে মডিফিকেশন করার জন্য কি করে বলতো? এই যে হইতেছে এখানে হচ্ছে প্রোটিন গুলা, এগুলা কি করে যে ঘুরে ফিরে ঘুরে ফিরে এখানে সুন্দর করে এই গলজি বস্তুর কাছে আসে, একদিক থেকে ঢুকে আরেকদিক দিয়ে হচ্ছে বের হয়, মডিফিকেশন হচ্ছে হয়ে যায়। তাহলে বলতো সে কি করতেছে বলতো? আমরা বলতে পারি প্রোটিন তৈরিতে সহায়তা করে, ওকে। প্রোটিন তৈরিতে সহায়তা করে। আবার দেখো প্রোটিন তৈরিতে সহায়তা করার পাশাপাশি এখানে আবার আমরা কি দেখেছি? এনজাইম বা উৎসেচক, সেও প্রোটিন। তাহলে বলতো সেও মডিফিকেশন জন্য কোথায় আসবে? গলজি বস্তুর কাছে আসবে। তাহলে গলজি বস্তু কি করে বলতো? আমাদের উৎসেচক বা এনজাইমেরও হইতেছে কাজকর্মে হেল্প করতেছে, তৈরিতে হেল্প করতেছে, ওকে। আচ্ছা, যখন সে উৎসেচক বা এনজাইমের কাজকর্ম হেল্প করতেছে তখন তুমি দেখো তো দেখি পোলাপান আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে খেয়াল করো, যখন সে এই যে উৎসেচকের কাজকর্ম হচ্ছে, উৎসেচকের কাজ কি? রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে না? এই যে তোমার দেহের ভেতরে যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতেছে এদেরকে আমরা কি বলি? বিপাক। তাহলে মাথায় রাখা লাগবে গলজি বস্তু কি করে। তাহলে আমি এখানে লিখি যে গলজি বস্তু কি কি কাজে হেল্প করে। একটা হলো কি দেখো তো, সে তোমাকে প্রোটিন তৈরিতে হেল্প করতেছে, ঠিক আছে? প্রোটিন তৈরিতে হেল্প করতেছে। তারপরে কি হচ্ছে দেখো তো, এনজাইম বা উৎসেচক তৈরি বা নিঃসরণে হেল্প করে। এনজাইম বা উৎসেচক তৈরি বা নিঃসরণে হেল্প, ও কথা, ভালো কথা, ভুলে গেছিলাম। এনজাইম একটা আছে, সৎ ভাই আছে, তার নাম হলো হরমোন। হরমোন অনেক টাইপের হইতে পারে, কিছু হরমোন প্রোটিন জাতীয় হয়, কিছু হরমোন অ্যামিনো অ্যাসিড জাতীয়, কিছু হরমোন লিপিড জাতীয়। তাহলে এই যে দেখো যে হরমোন যেগুলো হচ্ছে আছে, যেগুলো প্রোটিন জাতীয়, এগুলো কোথায় আসবে? এই গলজি বস্তুর কাছে আসবে। এবং গলজি বস্তু কি করে বলতো? ওইগুলোর সে মডিফিকেশন করবে। তাহলে দেখো যে হরমোন নিঃসরণে সে হেল্প করে। তাহলে দেখো এত কিছু সে নিঃসরণ করেছে। তোমাদের বই এরকম একটা কথা বলা আছে, সে কি করে বলতো? সে হইতেছে বিভিন্ন পদার্থ নিঃসরণে হেল্প করে, ঠিক আছে? বিভিন্ন পদার্থ, ঘুরে ফিরে তো একই হইলো। এনজাইম প্রোটিন কত কিছু নিঃসরণ করছে, এটাই বলছে বিভিন্ন পদার্থ নিঃসরণ হেল্প করে। তো মাঝে মাঝে মনে হয় আর কি যে যখন তোমরা যেরকম পয়েন্ট লিখতে পাও না, লাস্টে যেরকম আজগুবি পয়েন্ট লিখো, এখানে হয়তো এরকম আজগুবি কিছু কথাবার্তা লেখা। আচ্ছা, যে বিভিন্ন পয়েন্ট পদার্থ নিঃসরণ হেল্প করে। আচ্ছা গেল। আচ্ছা, তারপরে কাহিনী হলো পোলাপান, তোমরা আমাকে বলো
এই যে এনজাইম, এনজাইম কি বিপাক করে না? তোমার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করেছে এবং তোমার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সকলে মিলিত বিপাক। তাহলে দেখো আমাদের এই যে এখানে এই গলজি বস্তু সে কি করবে, সে কিন্তু তোমার বিপাকেও কিন্তু হেল্প করবে, বিভিন্ন রকমের বিপাকেও হেল্প করবে, কারণ সে কি এনজাইম তৈরি করে দিয়েছে। তাহলে দেখো আমাদের এটা কিন্তু অনেকগুলা কাজ করলো। ওকে, কিন্তু অনেকগুলা কাজ করলো। আরেকটা কাজ হলো, দেখো বললাম, তোমরা আমাকে বলো তো দেখি, তোমরা আমাকে বলবা একজন কৃষক যখন হইতেছে ধান চাষ করলেন, ধান চাষ করার পরে উনি যখন ধানগুলোকে তুলে নিয়ে আসলেন, উনি কি একদিনে এসে সব ধান খেয়ে ফেলেন? একদিনে তো খেয়ে ফেলেন। উনি কি করে বলতো, ওগুলো বস্তা বস্তা করে রেখে দেন, যাতে আগামী হইতেছে 3-4 মাস, 5 মাস বা 1 বছর, মানে যতদিন তার দরকার ওই টাইম মতো ধানগুলোকে রেখে তিনি আস্তে ধীরে খাইতে পারেন বা ইউজ করতে পারেন, দরকার পড়লে যেন বিক্রি করতে পারেন। ওকে, এই কাজটা উনি করেন। তো আমাদের এই যে গলজি বস্তু যেটা আছে, সেও হইতেছে একই কাজ করে। গলজি বস্তু যেটা আছে সেও একই কাজ করে। এই যে সুন্দর করে যে প্রোটিন গুলো আসলে না মডিফিকেশনের পরে, সে যখন এদিকে বের হয়ে চলে আসলে সে কি করে, ওই প্রোটিন গুলাকে প্যাকেট করে রেখে দেয়। ঠিক আছে, ওই প্রোটিন গুলাকে কি করে ভাই বলতো, প্যাকেট করে রেখে দেয়, যাতে তুমি কি করতে পারো, যাতে ওইগুলোরে তুমি প্রয়োজনের সময় ইউজ করতে পারো। তাহলে সে কি করে বলতো ভাইয়া, প্রোটিনকে প্যাকেট করে রেখে দিতে পারে। আবার দেখো সে যে এনজাইম আসবে না মডিফিকেশনের জন্য, তাহলে সে কি করে ভাই বলতো, এনজাইমকেও প্যাকেট করে রেখে দিতে পারবে। এবং এইরকম একটা এনজাইমের প্যাকেটে কি জানো, লাইসোজোম। তাহলে বলো তো লাইসোজোম কে তৈরি করে? লাইসোজোম তৈরি করে হচ্ছে গলজি বস্তু। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তাহলে যে প্রোটিনের প্যাকেট তৈরি করছে, তাহলে প্রোটিনের প্যাকেট কেন করছে? প্রোটিন জমা করে রাখতেছে না? তাহলে সে কি করে ভাই বলতো, প্রোটিন সঞ্চয় করে। সে কি করে বলতো? হ্যাঁ, প্রোটিন সঞ্চয় করে। ওকে, তাহলে তুমি এখানে কি দেখলে হইতেছে, গলজি বস্তুর কাজও কিন্তু মোটামুটি আমাদের পড়া হয়ে গেল, লাইসোজোমের কাজও মোটামুটি হয়ে গেল। দেখছো বলাপান আমাদের কতগুলা, দেখো আমরা কিন্তু এইগুলাই দেখলাম যে রাইবোজোমের কাজের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের সম্পর্ক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি আমাদের এই যে গলজি বস্তুর কাজের মিল আছে, ওইগুলোর সাথে আবার লাইসোজোমের কাজের মিল আছে। এরকম সবাই কিন্তু মিলেমিশে কাজগুলো করে। ওকে, তাহলে আশা করি এদের মধ্যে হচ্ছে কোরিলেশন গুলো বুঝতে পারছো। এখন আমরা চলে আসি হইতেছে, এখন আলাদা আলাদা করে আমরা আবার দেখবো। তাহলে পোলাপান দেখো এখানে হচ্ছে আমি বলি এখানে কি কি দেখতেছো। এই দেখো যে চ্যাপ্টা চ্যাপ্টা যে গলজি বস্তুর কতগুলো প্রকারভেদ আছে। ঠিক আছে, আচ্ছা এখন হইতেছে এই যে এখানে দেখো 3টা প্রকারভেদের কথা বলা আছে। একটা হলো দেখো হচ্ছে সিস্টার্নি, এরকম চ্যাপ্টা চ্যাপ্টা যে অংশগুলো আছে এদেরকে আমরা বলে থাকি কি হচ্ছে সিস্টার্নি। ওকে, এটা একটা গেল। তারপরে তুমি এখানে দেখো, এখানে যে ছোট ছোট গোল গোল যে জিনিসগুলো আছে, ছোট বড় গোল গোল যে জিনিসগুলো আছে, এগুলোর কি বলছে বলো তো? দেখো যে ক্ষুদ্র ভেসিকল বলছে। ঠিক আছে, এই যে হচ্ছে যে ক্ষুদ্র ভেসিকল, এটা না যে এইগুলা হচ্ছে যে ক্ষুদ্র ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল। আর এই যে এখানে দেখো যে বড় বড় গোল যেগুলো আছে, এগুলো কি বলছে হচ্ছে বৃহৎ ভেসিকল। মানে এগুলো ইন্টারমিডিয়েট উঠলে দেখবা যেগুলো বৃহৎ ভেসিকল বলছে, এগুলাকে ইন্টারমিডিয়েট বলেছে ভ্যাকিউল বলা হয়েছে। ওকে, তাহলে মোটামুটি হচ্ছে 3টা পার্ট তুমি পাইতেছো, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল বা ভ্যাকিউল, এই আর কি। তাহলে সিস্টার্নি, তাহলে আমরা পাইছি সিস্টার্নি, ক্ষুদ্র ভেসিকল, বৃহৎ ভেসিকল, গলজি বস্তুর অংশ হইতেছে এইগুলো। আচ্ছা এরপরে আমরা চলে আসি গলজি বস্তুর কাজ কি। গলজি বস্তুর কাজ আমরা দেখছি কি ভাইয়া, দেখছি যে সে প্রোটিন তৈরিতে হেল্প করা। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণে সে হেল্প করে। তারপর হইতেছে কি বলতো, আমাদের এনজাইমের হইতেছে কি বলো, এনজাইম বা উৎসেচকের, আমাদের উৎসেচক থেকে পানি নিঃসরণে সে হেল্প করে বা হচ্ছে মডিফিকেশনে হেল্প করে। তারপরে হচ্ছে তুমি কি দেখছো বলো তো, সে হরমোন ক্ষরণেও হেল্প করে, হরমোন ক্ষরণেও সে হেল্প করে। আচ্ছা, তারপর সে কি করে, বিভিন্ন পদার্থ সে নিঃসরণ করে, বিভিন্ন পদার্থ সে কি করতেছে, নিঃসরণ করতেছে, বিভিন্ন পদার্থ সে নিঃসরণ করে। আচ্ছা তারপরে তুমি এখান থেকে কি দেখবা, বিভিন্ন পদার্থ নিঃসরণ করলো, তারপরে আমরা আর কি দেখছিলাম বলতো? আর দেখছিলাম হচ্ছে, হ্যাঁ যেহেতু চাই সে এনজাইমকরণ করবে, তাহলে সে কি করে বলতো, বিপাকে হেল্প করবে। এবং আর কি দেখছিলাম বলতো, এরা খাদ্য সঞ্চয় করে, এরা খাদ্য সঞ্চয় করে। আচ্ছা এত কিছু শিখলাম আমরা এই সুন্দর করে গলজি বস্তু থেকে। এখন কথা হলো গলজি বস্তু কোথায় পাই কোথায় পাই না, এটা হচ্ছে মূলত আমরা কোথায় পাবো, মূলত আমরা পাবো প্রাণী কোষে, প্রাণী কোষে, তবে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষেও পাওয়া যায়, যেটা বললাম তোমাদের বই অনুসারে আর কি। ওকে, আচ্ছা তাহলে গলজি বস্তু থেকে এটা পড়া হয়ে গেলে, গলজি বস্তু আমাদের মোটামুটি পড়া শেষ। চলো কোয়েশ্চেন দেখি। বলছে কি এ, চিত্র এ এর ক্ষেত্রে কোনটা কারেক্ট? প্রধানত উদ্ভিদে পাওয়া যায় না, এটা কোথায় পাওয়া যায় বলো তো? এটা হইতেছে প্রাণীতে হইতেছে আমরা হচ্ছে দেখতে পাই। আচ্ছা কোষরস ধারণ করে না, এটা হচ্ছে কোষরস ধারণ করে না। কার্বোহাইড্রেট তৈরি করে না, তোমাদের বই অনুসারে করে না, তাহলে তোমরা বলবো হচ্ছে করে না। চলে আসি কোথায়, প্রোটিন সঞ্চয় করে, হ্যাঁ এইটা কারেক্ট। আমাদের কারেক্ট অ্যান্সার কি, চিত্র এ হলো কি আমাদের গলজি বস্তু এবং সে কি করে, প্রোটিন সঞ্চয় করে, এটা আমরা একটু আগে পড়লাম। আচ্ছা এরপরে চলে আসি ভাই আমরা কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো বলছি, এই যে দেখতেছো, এই দেখতেছো যে গোল গোল কি যেন লেগে আছে, এই গোল গোল জিনিসগুলো হচ্ছে কি বলতো, এই গোল গোল জিনিসগুলো হচ্ছে রাইবোজোম। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অমসৃণ। আর এই পাশে যদি তুমি খেয়াল করো, এখানে কিন্তু কোনো কিছু লাগানো নাই, তাহলে এটা হইতেছে কি বলতো আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি বললাম ভাইয়া বলতো, এখানে আমাদের এখান থেকে কি হবে, এনজাইম। ঠিক আছে, এনজাইম, তারপর হইতেছে প্রোটিন তৈরি, এগুলা করবে হচ্ছে কি বলতো,
প্রোটিন সংশ্লেষণ এগুলা করবে আমাদের এই আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ মসৃণ এগুলোতে ভাগ করার দরকার নেই, ডিরেক্টলি এগুলো বলবো আর কি। তারপরে দেখো তো এগুলা হওয়ার পরে সেগুলোতে সে পরিবহন কে হেল্প করে? এদেরকে বিভিন্ন যে উৎপাদিত কোষের ভিতরে যে বিভিন্ন জিনিসপত্র উৎপাদিত হইতেছে, এরা যেগুলো উৎপাদিত করেছে এগুলো তো আছে, প্লাস অন্যান্য এগুলো হচ্ছে পরিবহনে সে কি করে বলতো? পরিবহনে সে হইতেছে হেল্প করবে। ওকে, এগুলাকে সে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তোমাদের বই হয়তো বলা আছে এরকম প্রবাহ পথ নাকি যেন বলা আছে, যেটা এদের প্রবাহ হিসেবে কাজ করে। তাহলে দেখো তো হচ্ছে এক কোষ থেকে অন্য কোষে, এটা কিন্তু যেটা বললাম যে শুধুমাত্র যে এইখান থেকে এইখানে আসবে এরকম না, এটা কোনো সময় কি হয় এক কোষ থেকে অন্য কোষে হচ্ছে নিয়ে আসে। তাহলে এটা মাথায় রাখা লাগবে, এক কোষ থেকে অন্য কোষে জিনিসপত্র আদান প্রদানে সে কি করে বলতো ভাইয়া? হেল্প করতেছে। ওকে, আচ্ছা তাহলে এরপরে তুমি চলে আসো আমাদের আর কি করে, সে হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরিতে সহায়তা করে। সে হচ্ছে মাইটোকন্ড্রিয়া তৈরিতে সহায়তা করে। তারপরে সে কি করে দেখো তো? কোষ গহ্বর তৈরিতে সে সহায়তা করে, কোষ গহ্বর তৈরিতে সহায়তা করে। ওকে, তাহলে দেখো এগুলো হইতেছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ যদি হচ্ছে ক্লিয়ার হয়, তাহলে চলো হচ্ছে আমরা চলে যাই এখানে আমাদের এই অংশে। চল বলছে কিউ চিহ্নিত অংশের কাজ। এখন তুমি তো বুঝতেছো না, দেখতেছো কিউ কিউ কিরকম হিজিবিজি করে হইতেছে লেখা, ভালো করে বোঝা যায় না। এখন এটা দিয়ে ভালো করে এতটুকু তুমি গেস করতে পারবে, যেহেতু এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরের চিপারের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসটা থাকে, ঠিক আছে? কোষ গহ্বরের চিপারের মধ্যে থাকে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের সাথে বলতো কি লাগানো থাকে বলতো? এবং পেঁচানো যদি কোনো কিছু লাগানো থাকে তখন এটা আমরা কি বললি? ওইটাই কিন্তু হচ্ছে কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজকে দেখো কি বলছে? অজৈব লবণ ধারণ করা, হরমোন নিঃসরণ করা, শক্তি তৈরি করা। দেখো তো অ্যান্সার কি হবে আমাদের? আমাদের হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া সৃষ্টি। ঠিক আছে, আমরা তো একটু আগেই দেখলাম এটা কি করে, মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে। আচ্ছা, এরপর চলে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী গায়ে কোনটি লেগে থাকে? রাইবোজোম লেগে থাকে, এটা আমরা বারবার বলছি। আচ্ছা, চলে আসি কোথায়? কোষ গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর থেকে মাথায় রাখা লাগবে যে এটা হচ্ছে যে একটা কোষ হয়, কোষের গায়ের মধ্যে কোষের ভিতরে ছোট ছোট হচ্ছে গহ্বর থাকে, উদ্ভিদ কোষে বড় বড় গহ্বর থাকে, এদেরকে বলে আমরা কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বর থেকে মাথায় থাকবে এগুলো মূলত আমরা কোথায় পাবো? উদ্ভিদ কোষে পাওয়া যাবে। এটা মূলত উদ্ভিদ কোষে পাই, প্রাণী কোষে থাকে না সাধারণত। প্রাণী কোষে সাধারণত থাকে না, প্রাণী কোষে সাধারণত থাকে না। ওকে, আচ্ছা এই যে কোষ গহ্বর আমরা উদ্ভিদ কোষে পাইলাম, যেটা হচ্ছে প্রাণী কোষে সাধারণত থাকে না। এখন কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ হচ্ছে কোষ রস ধারণ করা, কোষ রস ধারণ করা। এখন এই যে কোষ রস আছে, কোষ রসের মধ্যে পার্ট কি কি আছে? কোষ রসের মধ্যে কি কি থাকে? পানি থাকে, ঠিক আছে? তাহলে তার কাজ কি হলো? পানি ধারণ করা। তারপরে কি থাকে বলতো? এটার মধ্যে হচ্ছে খনিজ লবণ থাকে, সে খনিজ লবণও ধারণ করে। তারপরে দেখো যে কি থাকে? খাবার দাবার যদি বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে, যেমন কি বলতো ভাইয়া? শর্করা থাকতে পারে। তারপরে কি থাকতে দেওয়া পারে দেখো তো ভাইয়া? এনজাইম থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এনজাইমের কথা আমরা বাদ দেই। চর্বি থাকতে পারে, শর্করা থাকতে পারে। তারপরে দেখা যাচ্ছে কি চর্বি যে বা স্নেহ জাতীয় জিনিসপত্র থাকতে পারে। তারপরে হইতেছে কি দেখো এখানে হচ্ছে প্রোটিন থাকতে পারে। ওকে, তো এই যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে কোষরসে থাকে, কোষরস ধারণ করে। ওকে, তাহলে এবং এইগুলো হইতেছে কি বলতো? আমাদের কোষ গহ্বরে ঘুরে ফিরে একই কাজ। ওকে, আচ্ছা তাহলে কোষ গহ্বর যদি হচ্ছে পড়া হয়, আমরা চলে আসি পরের কোশ্চেনে। জিজ্ঞাসা করছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বলছে কি যে পি চিহ্নিত অংশ দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা জিনিস, এটা কি হয় বলতো? হচ্ছে কোষ গহ্বর। ওকে, এটা কি বলবো হচ্ছে আমরা? কোষ গহ্বর বলবো। আচ্ছা, এটা পড়া হয়ে গেলে চলে আসি আমরা কোথায়? লাইসোজোমে চলে আসি। লাইসোজোমে আসলে তাহলে মাথায় রাখা লাগবে কি, একটু আগে আমরা কি পড়ছি? লাইসোজোম হচ্ছে কি ভাইয়া? এক ধরনের এনজাইমের প্যাকেট, এক ধরনের হচ্ছে কি বলতো? এনজাইমের প্যাকেট। এবং যদি এই প্যাকেটটা যদি হইতেছে আমার নষ্ট হয়ে যায় বা ছিঁড়া যায়, তখন কি হয় বলতো? এনজাইমটা বের হয়ে আসে এবং আশেপাশে যা আছে সবগুলোরে কি করে বলতো? একদম এসে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, তাহলে তোমার মাথায় রাখা লাগবে এই লাইসোজোমটা কোথায় আছে? থাকতেছে হচ্ছে কোথায়? থাকতেছে হচ্ছে যে আমাদের এই যে কোষের ভেতরে। কোষের ভেতরে যে ধরো হচ্ছে আমাদের লাইসোজোমটা এখানে থাকলো। এখন বাইরে থেকে যদি কোনো জীবাণু আসে, তখন তো লাইসোজোমটা গিয়ে কি করবো? এর সাথে হচ্ছে মারামারি করলো। ওকে, তাইলে এই মারামারি করলো, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু কাহিনী যেটা হয়েছে অনেক সময় দেখা যায় খাবারের অভাবে বা অন্য কোনো কারণে লাইসোজোমের এখান থেকে যে আমাদের মেমব্রেন যেটা আছে, মেমব্রেনটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়েছে বলতো? তখন এনজাইমটা এরকম পুরো কোষ জুড়ে হইতেছে, ছড়ায় পড়ে, এবং তারা কি করে? কোষের জিনিসপত্রগুলোকে তারা হচ্ছে খেয়ে ফেলতেছে। ওকে, আচ্ছা এই যে দেখো লাইসোজোম কি করতেছে? নিজের কোষকে নিজেই মেরে ফেলতেছে। এটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে বলা হইতেছে হচ্ছে আমাদের অটোফেগি। ওকে, এদেরকে এই কারণে এদের এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি বলতো? অটোফেগি। এবং আমাদের এই লাইসোজোমকে কি বলা হয় বলতো? লাইসোজোমকে হচ্ছে সুইসাইড স্কোয়াড বলা হয়, সুইসাইডাল ব্যাগ বলা হয়, স্যাক বলা হয়। ওকে, তাহলে এইগুলো হচ্ছে লাইসোজোম থেকে আমার এত এই জিনিসগুলো জানলে মোটামুটি চলবে। আচ্ছা, এরপর চলে আসি লাইসোজোমের সাথে নিচের কোনটির কার্যগত মিল রয়েছে? আচ্ছা, এটা হইতেছে মাথায় রাখবো, লাইসোমের সাথে কার্যগত যদি মিল বলি লসিকার কথা চলে আসে। কারণ লাইসোম কি করে বলতো? জীবাণু ধ্বংস করে। লাইসোজোম জীবাণু ধ্বংস করে।
আর এই পাশে চলে আসে লসিকা, লসিকাও কি করে বলতো, জীবাণু ধ্বংস করে। ওকে, তাহলে দেখো লাইসোমের সাথে মিলাচ্ছে লসিকা। এখন লসিকা নিয়ে যাদের কনফিউশন হতেছে ভাই লসিকা কি বুঝে না, তাদেরকে ওয়েট করা লাগবে আমাদের এই চ্যাপ্টারের 4 নাম্বার লেকচার পর্যন্ত। 4 নাম্বার লেকচারে যখন আমরা প্রাণী টিস্যু পড়বো তখন দেখবো ইনশাল্লাহ তোমাদেরকে লসিকাকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা তাইলে চলো আমরা চলে যাই লাইসোজোমের কাজ কোনটি। আচ্ছা, লাইসোজোমের কাজের মধ্যে দেখো না কি আছে, খাদ্য তৈরি, শক্তি উৎপাদন, জীবাণু ভক্ষণ, আমিষ সংশ্লেষণ। এই যে দেখো সুন্দর করে দেওয়া আছে কি লাইসোজোমের কাজ হলো জীবাণু ভক্ষণ করা। ওকে, আচ্ছা এরপরে চলে আসি লাইসোজোমকে জীবাণু ভক্ষক কেন বলা হয়। এটা তো হচ্ছে আমরা জানি এর মধ্যে কি থাকে, বিভিন্ন টাইপের এনজাইম থাকে, প্রোটিওলাইটিক এনজাইম থাকে। ওকে, তাহলে এটা কি করতে পারে বলতো, এটা হইতেছে আমাদের জীবাণুকে হইতেছে ফ্যাগোসাইটোসিসের পরে সে হইতেছে ওইটাকে হচ্ছে তোমার ওই এনজাইম গুলো দিয়ে ওটাকে হচ্ছে হজম করে ফেলতে পারে বা পরিপাক করে ফেলতে পারে। তো এটাকে হচ্ছে জীবাণু ভক্ষক বলা হয়। তোমাদের বইয়ে সুন্দর করে গুছিয়ে দেয়া আছে, ওই অনুসারে তোমরা লিখে ফেলবা। খুব কঠিন কোনো কোয়েশ্চেন না, তো তোমরা তো এটা তো বুঝতেই পারতেছো আমাদের কি লেখা লাগবে। চলে আসি ভাইয়া কোথায়, রাইবোজোম। রাইবোজোম তো আমরা বলছি যে এটা হইতেছে কি বলতো, এটা হইতেছে আমার এরকম ছোট ছোট গোল গোল কিছু জিনিস কি করে, সে প্রোটিন তৈরি করে। সে হইতেছে প্রোটিন তৈরি করে পলিপেপটাইড চেইনে অ্যামিনো অ্যাসিড সংযোজন করে। ওকে, তারপরে যে পলিপেপটাইড চেইনের কথা যেটা বললাম আর কি, যে পলিপেপটাইড চেইনে অ্যামিনো অ্যাসিড সংযোজন করে সে। ওকে, তো এইগুলো হচ্ছে রাইবোজোমের কাজ। আমরা একটু আগে দেখছিলাম যে রাইবোজোম কিভাবে কাজ করে। আচ্ছা, আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং বলে মানে খেয়াল করো, রাইবোজোম হলো একটা এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা কিন্তু সব কোষেই থাকে। আদি কোষ হোক, প্রাণী কোষ হোক, ঠিক আছে, প্রকৃত কোষ হোক, আদি কোষ হোক, যে কোষ হোক, সবার মধ্যে কিন্তু রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণুটা থাকে। ঠিক আছে, কারণ কি বলতো, কারণ কি একটু চিন্তা করো। এর আগে তোমরা চিন্তা করতে আমি বলে নিই, যেটা সেটা হলো রাইবোজোম যেহেতু হচ্ছে সব কোষেই থাকে, তাই রাইবোজোম কিন্তু হচ্ছে সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়। সে যেহেতু হচ্ছে সমস্ত কোষীয় অঙ্গাণুতে থাকে, তো সমস্ত কোষের মধ্যে থাকে, তাই এদেরকে সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়। এখন কথা হলো কেন রাইবোজোমকে আমার আদি কোষে, প্রকৃত কোষে, সমস্ত কোষে দরকার, কারণ কি ভাই বলতো, কারণ হইতেছে তোমার এই যে প্রোটিন তৈরি করার কাজটা কে করে, প্রোটিন তৈরি করার কাজটা হইতেছে করতেছে হচ্ছে রাইবোজোম। এবং আমরা কিন্তু একটু আগে দেখছি যে জীবের বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই কি লাগবে বলতো, প্রোটিন লাগবে, তাদের দেহ গঠন করে প্রোটিন। তাহলে সমস্ত জীবের জন্য আসলে রাইবোজোমটা লাগে। ওকে, তাহলে এই দেখো এটা যেহেতু হচ্ছে আমার সমস্ত কোষে থাকতেছে, তাই এটাকে সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়ে থাকে। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের রাইবোজোম পড়া শেষ। আচ্ছা, রাইবোজোম পড়া শেষ হলে চলে আসি বিগত বছরের কিছু বোর্ড কোয়েশ্চেনে। কোয়েশ্চেন গুলো কি হলো, যে প্রোটিন সংশ্লেষী অঙ্গগুলো হলো বলতো প্রোটিন কে তৈরি করে, রাইবোজোম। দেখো এইখানে একটা রাইবোজোম আছে, এখানে একটা রাইবোজোম আছে, এখানে রাইবোজোমের পাশে গেছে লাইসোজোম, এখানে রাইবোজোমের পাশে গেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে দুইজনেই কিন্তু এই কাজটা করে। ওকে, তাহলে এখানে হইতেছে আমরা দেখে ফেলে এটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমি অঙ্গাণু কোনটি। ওকে, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটি। তাহলে দেখো এই যে হচ্ছে গলজি বস্তু, লাইসোজোম, কোষ গহ্বর, এগুলো সবগুলো কিন্তু আগের ছন্দে আমরা দেখছিলাম, যেটা হইতেছে কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে হইতেছে ঝিল্লিবিহীন কোনটা থাকলো, থাকলো হইতেছে রাইবোজোম। ওকে, আচ্ছা তাহলে দেখো বাকিগুলা কি, বাকিগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আচ্ছা, এরপর চলে আসি ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত। তাহলে দেখো ব্যাকটেরিয়া যেহেতু হচ্ছে আদি কোষ, তাহলে জাস্ট একটাই থাকবে। ঠিক আছে, একটা অঙ্গাণুই থাকবে। সে একটা অঙ্গাণুটা কি, সে একটা অঙ্গাণুটা হচ্ছে রাইবোজোম। ব্যাকটেরিয়াতে তুমি জাস্ট কিভাবে হয় বলতো, রাইবোজোমটাই পেয়ে যাবা। আচ্ছা, এটা হলে এরপরে চলে আসি যে রাইবোজোম, এখানে যে সেই বহুপদী সমতা সূচকে দেখি কি আছে, বলছে রাইবোজোম উদ্ভিদ, প্রাণী, উদ্ভিদ উভয় প্রকার কোষে পাওয়া যায়, সব কোষে পাবো, সার্বজনীন অঙ্গাণু সে। জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, এই তো এটা কিন্তু ভুল। এই কাজটা কি করে, লাইসোজোম করে। আমি সংশ্লেষণে সহায়তা করি, এটাও ঠিক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 1 আর 3। ওকে, আচ্ছা 1 আর 3 যদি অ্যান্সার হয়, চলে আসি আমাদের এর পরবর্তী কোয়েশ্চেন, সেটা হলো রাইবোজোম কি। রাইবোজোম তো হচ্ছে, জানো তুমি কি বলবে, এটা হচ্ছে কি একটা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, যেটা কি করে, প্রোটিন তৈরিতে সহায়তা করে। এই তো। ওকে, আরো ভালো হয় তুমি বইয়ের মধ্যে যে স্টাইলে লিখে আছে ওই স্টাইলটা ফলো করলে, যেটা বললাম আর কি, বইয়ের রেফারেন্স দিতে বলে খুবই ভালো হবে। আচ্ছা, এরপর চলে আসি রাইবোজোমকে কেন প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। এটা তো হচ্ছে খুবই কমন একটা বিষয়। রাইবোজোমকে কেন প্রোটিন তৈরির ফ্যাক্টরি হচ্ছে বলবো না, কারণ হচ্ছে বলবো, কারণ দেখো তো এর মধ্যে প্রোটিন তৈরি হয়ে গেছে, তোমার আমার যত প্রোটিন দরকার সবগুলো হচ্ছে কোথায় তৈরি হয়, রাইবোজোমে তৈরি হয়। তাহলে এটা প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলবো না তো কারে বলবো। ওকে, খুবই কমন বিষয় এটা। আচ্ছা, এরপরে চলে আসি কোথায়, হচ্ছে সেন্ট্রোজোম। আচ্ছা, সেন্ট্রোজোম থেকে হচ্ছে মাথায় রাখা লাগবে এই দুইটা জিনিসকে কিন্তু আমরা সবাই চিনি। এই যে এখানে যে জিনিসটা আছে এদেরকে কিন্তু হচ্ছে আমরা সবাই চিনি, এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে বলে থাকি হচ্ছে আমরা সেন্ট্রিওল বলি। এদেরকে বলে থাকি আমরা সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কোথায় থাকে, সেন্ট্রিওল কিন্তু নিউক্লিয়াসের পাশে থাকে, এরকম হচ্ছে নালীর মতো দুইটা একটা জিনিস। তাহলে এটা হচ্ছে কি বলতো, হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল, আচ্ছা সেন্ট্রিওলের পাশে থকথকে জেলির মধ্যে যে জিনিসগুলো থাকে, এইদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলে থাকি সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওল প্লাস হচ্ছে কি দেখো ভাইয়া, সেন্ট্রোস্ফিয়ার। আচ্ছা, এই যে এখানে যে সেন্ট্রোস্ফিয়ার পাইলাম, তাহলে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুটাকে একসাথে কি বলা হয়, একসাথে বলা হয়
সেন্ট্রোজোম, একসাথে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রিওল আমরা শিখলাম, সেন্ট্রোস্ফিয়ার শিখলাম, সেন্ট্রোজোমও শিখলাম। কারণ কাহিনী হচ্ছে এখান থেকে কাজ কি হবে, ঠিক আছে? তাহলে সেন্ট্রোজোমের কাজ কি আমরা কিন্তু সবাই জানি, সেটা হলো কি বলতো, স্পিন্ডল তন্তু তৈরি করা। স্পিন্ডল তন্তু তৈরি করা, ঠিক আছে? স্পিন্ডল তন্তু তৈরি করা, স্পিন্ডল যন্ত্র তৈরি করা, এগুলো ছিল হচ্ছে সেন্ট্রোজোম, হচ্ছে সেন্ট্রিওলের কাজ। ওকে, তাহলে এইখান থেকে দেখো তেমন কিছু মনে হয় ভালো কথা, কিন্তু আরো সুন্দর একটা কাজ আছে, সেটা হলো এরা ফ্লাজেলা তৈরি করে। ফ্লাজেলা কি বলবেন চিনি? ফ্লাজেলা হলো, এরা যদি একটা কোষ হয়, দেখা যায় অনেক কোষ থেকে অনেক সময় লম্বা লম্বা এরকম হইতেছে, চুলের মতো কিছু জিনিসপত্র হইতেছে, বের হইতেছে, তাহলে ওদেরকে আমরা বলে থাকি ফ্লাজেলা। এগুলো দিয়ে এসে অনেক অনেক কোষ অনেক রকমের কাজ করে। কেউ কেউ দেখা যায় এগুলো এগুলো সাঁতার কাটে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে এখান থেকে মাথায় রাখা লাগবে ফ্লাজেলোকে তৈরি করতেছে, ফ্লাজেলো তৈরি করতেছে হচ্ছে সেন্ট্রোজোম। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এখান থেকে সেন্ট্রিওল, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম, স্পিন্ডল তন্তু তৈরি, ফ্লাজেলা, এগুলো পড়া শেষ। আমরা চলে যাই হইতেছে কিছু কোয়েশ্চেন দেখি, বোর্ড কোয়েশ্চেন থেকে বলছে সেন্ট্রিওলের কাজ কোনটি? অ্যাস্টার তন্তু তৈরি করা, প্রোটিন সংশ্লেষণ, জীবাণু ধ্বংস, শক্তি উৎপাদন। তাহলে অ্যাস্টার তন্তু কোনটা বলতো? ওই যে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র ঘুরে ফিরে ওই অ্যাস্টার তন্তু একই হইলো। তাহলে এটা হলো কি আমাদের সেন্ট্রিওলের একটা কাজ। আচ্ছা, এরপর চলে আসি কোন অঙ্গাণুটি কোষ বিভাজনে ভূমিকা রাখে। তাহলে দেখো তো এটা হইতেছে কি লাইসোজোম। ওকে, এটা হইতেছে লাইসোজোম। তারপর হইতেছে দেখো এটা হলো কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, আর এটা হলো কি বলতো হচ্ছে গলগি বডি। তাইলে এখানে দেখো তো কোষ বিভাজনে ভূমিকা রাখতেছে কে? সেন্ট্রিওলটা ভূমিকা রাখতেছে কিসের মাধ্যমে? মাকু যন্ত্র তৈরির মাধ্যমে। ওকে, আচ্ছা এরপরে চলে আসি পরের কোশ্চেনে, সেন্ট্রিওল কাকে বলে? তাহলে বলো তো সেন্ট্রিওলের সঙ্গে তুমি কিভাবে লিখবা, কি লিখবা? যে নিউক্লিয়ার কাছাকাছি অবস্থিত দুইটা ছোট হইতেছে ফাঁপা অনুনালিকা, যেটা কি করে বলতো? নালীর মতো একটা গঠন, যেটা কি করবে, যেটা হচ্ছে কোষ বিভাজনে মাকু যন্ত্র তৈরির মাধ্যমে হেল্প করে। এই তো। তো এটা হচ্ছে বইয়ের মধ্যে যদি আরো সুন্দর করে সংজ্ঞাটা সাজানো থাকে, সে অনুসারে হচ্ছে তুমি এটা পড়ে নিতে পারো। আচ্ছা, সেন্ট্রিওল কাকে বলে এটা হইতেছে আমাদের এখান থেকে পড়া হয়ে গেলে আমরা এখন চলে আসি নিউরন কেন বিভাজিত হয় না। খুবই খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। নিউরন কেন বিভাজিত হয় না? কারণ তোমার মাথায় রাখা লাগবে বিভাজিত হওয়ার জন্য, এটা যদি একটা নিউরন হয়, তাহলে তোমার হচ্ছে এখান থেকে মাথায় রাখা লাগবে বিভাজিত হওয়ার জন্য কি লাগবে? সেন্ট্রিওল লাগবে। কাহিনী হচ্ছে নিউরনে কোনো সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না। নিউরনে কি থাকবে না? কোনো হয় কোনো সেন্ট্রিওল থাকে না, থাকলে হইতেছে ওটা সক্রিয় হয় না। যেহেতু সেন্ট্রিওল থাকে না, তাহলে কি হয় বলতো, বা ওটা কাজ করে না, তাহলে কি হয় বলতো, ওইখানে কিন্তু কোনো রকমের আমাদের স্পিন্ডল যন্ত্র তৈরি হবে না, এবং স্পিন্ডল যন্ত্র যদি তৈরি না হয় কোষ বিভাজন হবে না, তাই নিউরনের হইতেছে বিভাজনটা হয় না। ওকে, আচ্ছা তারপরে দেখো নিচের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে, ব্যাখ্যা করো। তাহলে এটা কিন্তু হচ্ছে আমরা জানি স্পিন্ডল যন্ত্র তৈরিতে হইতেছে কে অবদান রাখে? অবদান রাখতেছে হচ্ছে ওই আমাদের সেন্ট্রো সেন্ট্রিও। ওকে, আচ্ছা তাইলে দেখো এই ততটুকু যদি হয়ে যায়, আমরা চলে আসি এই যে দেখো একটা সুন্দর একটা সৃজনশীল আসছে যে উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গাণুটির হইতেছে গঠন ব্যাখ্যা করো। তাহলে দেখো তো পোলাপান, এই যে এ চিহ্নিত যে হচ্ছে অঙ্গাণু, তো এই চিহ্নিত অঙ্গাণুটা কোনটা? অঙ্গাণুটা হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোজোম বলতে পারো বা সেন্ট্রিওল বলতে পারো। তাইলে এটার হইতেছে গঠন জানতে চাইছে, যে এই জিনিসটা হচ্ছে দেখতে কিরকম, কই থাকে। এই তো। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে নিউক্লিয়াস। পোলাপান আজকের টপিক থেকে এটাই কিন্তু হচ্ছে মেইনলি বেশি বেশি করে সৃজনশীলে আসে, তো যদি বলি এটাই মেইনলি আসে। তাহলে দেখো তো নিউক্লিয়াস থেকে কি মাথায় রাখা লাগবে? নিউক্লিয়াস হচ্ছে চারটা জিনিস দিয়ে তৈরি, একটা হলো কি নিউক্লিয়ার মেমব্রেন, আর একটা জিনিস হচ্ছে নিউক্লিওলাস, এই যেটা হচ্ছে নিউক্লিওলাস, আর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, এই যেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর কি আছে দেখো তো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে কি কি পাইলাম? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, এখান থেকে মাথায় রাখা লাগবে তোমার যেই জিনিসটা, সেটা হইলো নিউক্লিয়ার মেমব্রেনটা কয় স্তর বিশিষ্ট? এটা কিন্তু হচ্ছে দুই স্তর বিশিষ্ট। হলো দুই স্তর আমরা আর কোথায় কোথায় পাইছি? আর কিন্তু আমরা পাইছি কোথায়? মাইটোকন্ড্রিয়াতে পাইছি, প্লাস্টিডে পাইছি, দুই স্তর বিশিষ্ট। ওকে, তারপর দেখো যে নিউক্লিয়ার মেমব্রেন এই জায়গাতে যে ছোট ছোট যে হচ্ছে ছিদ্রগুলো আছে, ছোট ছোট গুলো যে ছিদ্রগুলো আছে, এটাকে আমরা কি বলবো? বলবো সে নিউক্লিয়ার রন্ধ্র বলবো। তাহলে নিউক্লিয়ার রন্ধ্রের কাজ কি? এক জায়গা থেকে অন্য জায়গাতে আমাদের হইতেছে তোমার জিনিসপত্র হচ্ছে নিয়ে যাওয়া এই রন্ধ্রের মাধ্যমে। ধরো নিউক্লিয়াসে কোনো কিছু বাইরে যাবে, বা বাইরে থেকে ভেতরে আসবে, এগুলো হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র হইতেছে কাজ। ওকে, আচ্ছা নিউক্লিওলাস কোথায় থাকতেছে? একদম ভেতরে থাকতেছে। এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হইতেছে প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। ওকে, প্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। এবং এই নিউক্লিওলাসের কাজ কি? সে রাইবোজোম তৈরি করে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। সে কি তৈরি করে? রাইবোজোম তৈরি করে। আচ্ছা, তারপরে তুমি এখানে চলে আসো যে নিউক্লিয়ার রেটিকুলাম আছে। নিউক্লিয়ার রেটিকুলামের ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখা লাগবে, আমরা তো জানি নিউক্লিয়ার রেটিকুলামের মধ্যে বা ক্রোমাটিন তন্ত্রের মধ্যে কিছু সমস্ত বৈশিষ্ট্য টৈশিষ্ট্য ধারণ করা হয়। এখন কথা হইতেছে দেখো বললাম না, আমরা তো বারবার বলে থাকি যে ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কিন্তু এখন ক্রোমোজোম স্ট্রাকচারটা এরকম না, সেন্ট্রোমিয়ার থাকে, দুই সাইডে দুইটা বাহু থাকে। ওকে, তারপরে হচ্ছে এটা ধরো হইতেছে আমাদের নিউক্লিয়াস। তুমি বলো তো এই নিউক্লিয়াসের মধ্যে তো কখনো তুমি এরকম ক্রোমোজোম দেখছো?
দেখো নাই। তুমি কেমন ক্রোমোজোম দেখছো বলো তো? এই চাপ তুমি হইতেছে এই বই দেখো, অন্য বই দেখো, যেই বই দেখো, দেখবে হইতেছে এটা কিরকম থাকে, এটা থাকে হইতেছে এরকম ভাবে, র্যান্ডমলি হইতেছে ছড়াই ছিটিয়ে ভাবে হইতেছে থাকে। ওকে, এগুলা এই যে র্যান্ডমলি যে ছড়াই ছিটিয়ে যে জিনিসগুলো থাকতেছে, এগুলোর আমরা কি বলতেছি? ক্রোমাটিন তন্তু বলতেছি। এবং এই যে ক্রোমাটিন তন্তুগুলো যেন কি হয়, এগুলো সেরকম ভাবে পেঁচায় 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 পেঁচায়, ক্রোমাটিন তন্তুগুলো এরকম ভাবে পেঁচায় টেঁচায় কি তৈরি করে, পেঁচায় টেঁচায় যে স্ট্রাকচারটা তৈরি করে, তারই আমরা কি বলতেছি? তারই আমরা বলতেছি হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে পোলাপান এখন মাথায় রাখা লাগবে এই প্যাচটা হবে কখন, ক্রোমাটিন তন্তু কখন প্যাঁচায় ক্রোমোজোম তৈরি করবে, এটা কখন করে বলতো? কোষ বিভাজনের সময় হয়। ঠিক আছে? কোষ বিভাজনের সময় এটা হবে। আর এই দিক দিকে হইতেছে এটা হচ্ছে কোষ বিভাজন ছাড়া একটা কোষের বাকি সারা জীবন যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে সেরকম ভাবে জাল ছেড়ে দিয়ে থাকবে। ওকে, আচ্ছা। এবং এমন ভাবে হচ্ছে তোমার আমাদের হচ্ছে ক্রোমাটিন তন্তু বানায় থাকবে আর কি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের হচ্ছে নিউক্লিয়াসের এই পার্টগুলোর মধ্যে জানা হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, মোটামুটি হচ্ছে আমাদের পড়া হয়ে গেল। এখন আমরা চলে আসি এখানকার বিগত বছরের কিছু হচ্ছে কোয়েশ্চেন। ও ভালো কথা পোলাপান, এই যে এখানে নিউক্লিয়াস, এটা কিন্তু ছবিটা আঁকাও শেখা লাগবে, খুবই ইজি। জাস্ট কি করবো হচ্ছে একটা কম্পাস নিয়ে ফার্স্ট এরকম ভাবে একটা দাগ দিবা, আর একটা কম্পাস নিয়ে এইভাবে আরো একটা দাগ দিবা, তাহলেই তোমার কি হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন গুলো কিন্তু হচ্ছে হয়ে যাবে। বাকিগুলো তুমি হচ্ছে ইজিলি নিজের মতো করে হচ্ছে করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা। তারপরে এখানে চলো বোর্ডের কোয়েশ্চেনে চলে আসি। কি কোয়েশ্চেন আছে যে কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটা? কে করে বলতো? নিউক্লিয়াস করে। ওকে, নিউক্লিয়াস করে। তারপরে চলে আসো, কোনটিতে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে? এটাও আমরা জানি, কোথায় থাকে বলতো? নিউক্লিয়াসে হইতেছে, এটা হচ্ছে নিহিত থাকে বংশগতির বৈশিষ্ট্যগুলা। ওকে, আচ্ছা। তারপরে বলেছে নিউক্লিয়াসকে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কেন্দ্র কেন বলে? কারণ কোষের হইতেছে সমস্ত কাজের জন্য যে কোডগুলো, এগুলো কোথায় আছে? নিউক্লিয়াসে থাকে। এবং সেই কোড অনুসারে কি করে বলতো? কোষের হচ্ছে সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করতেছে। তাই নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। ওকে, আচ্ছা। তারপর দেখো তো এখানে আরেকটা কোয়েশ্চেন কি আছে, ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায়? ওকে, ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোমের সময় আমরা দেখতে পাবো? কোষ বিভাজনের সময়। ঠিক আছে? অন্য বাকি সময়টা কি ওরা কি হয়ে থাকবে? ক্রোমাটিন হিসেবে থাকবে। ওকে, আচ্ছা। এইগুলো যদি এখান থেকে পড়া হয়ে থাকে, চলে আসি আমাদের এখান থেকে সৃজনশীল লেখক কি বলছে? বলছে হচ্ছে এক্স, এক্স এর গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে? এক্স কি? এক্স হইতেছে নিউক্লিয়াস। তাহলে এখানে নিউক্লিয়াসের হইতেছে তোমার হইতেছে গঠন। আচ্ছা আচ্ছা, এই যে চিত্র এক্স, এখানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের গঠনটা জানতে চাইছি। তাহলে নিউক্লিয়াসের যে এই ছবিটা তো অবশ্যই আঁকা লাগবে। এই ছবিটা আঁকার পাশাপাশি, এই ছবিটা তো আঁকা লাগবে, এই ছবিটা রাখার পাশাপাশি আমাদের ডিটেলস হচ্ছে গঠনগুলো বলা লাগবে, যে চারটা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে কি নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস। ঠিক আছে? মানে এই সবগুলো হইতেছে আমাদের এখানে হচ্ছে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে করে দিবা পয়েন্ট আকারে, আর অবশ্যই কিন্তু এই ছবিটা এঁকে দিবা, তাহলে দেখবো হচ্ছে তুমি ফুল মার্কস পেয়ে যাইতেছো। ওকে, আচ্ছা। তাহলে এটা যদি হয়, চলে যায় আমাদের পরের স্লাইডে, এবং আমাদের এই পরের স্লাইডটা হলো আমাদের লাস্ট স্লাইড। ওকে, তাহলে দেখো পোলাপান, আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকবে, এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা কিন্তু তাহলে দেখো বাকি যত কোষীয় অঙ্গাণু ছিল, মানে উদ্ভিদ টিস্যুর আগ পর্যন্ত যা যা পড়া ছিল আমাদের কিন্তু সব পড়া শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি আমাদের কোষগুলা কিভাবে কাজ করে। আমি তোমাদেরকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে কিভাবে হয়। তো এভাবে চাইলে তোমরা বুঝে বুঝেও পড়তে পারো, অথবা দেখবা তোমাদের উদ্ভাস থেকে তোমাদেরকে যে বইটা দেওয়া হইতেছে এখানে দেখবা সুন্দর সুন্দর কিছু ছন্দ আছে, চাইলে ওই ছন্দ দিয়েও মনে রাখতে পারো, যেটা তোমার জন্য ইজিয়ার আর কি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে পড়ে ফেলবা, এবং নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে উদ্ভিদ টিস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।